আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলেছে। এর চেয়ে খারাপ আমার সাথে আর কি হতে পারে? হাতের কাছে যা পেয়েছে তা দিয়ে আমাকে প্রায় 10 মিনিট ধরে মেরেছে। আমি ওখানে টিকতে না পেরে বাসায় চলে এসেছি। বাবার বাড়ি থেকেও যদি বের করে দাও সবাই, তাহলে আমার আত্মহত্যা করতে হবে। বাবা আমাকে জোর করে কয়েদিখানায় পাঠিয়েছিল। আমার শাশুড়ি আমাকে পছন্দ করেন না, সারা বেলা কথা শোনান। নিজের ইচ্ছেতে বাড়িতে এক গ্লাস পানিও খেতে পারি না। শ্বাসটা যে ফেলতে পারি এটাই অনেক মনে হয়। আর কত সহ্য করব আমি? কথাগুলো বলি কান্নায় ভেঙে পড়ল দৃষ্টি। 2 বছর হলো বিয়ে হয়েছে তার। বাবার বন্ধুর ছেলের সাথে 2 বছর আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল। বিয়ের এতগুলো দিনে মেয়ের কাছে শ্বশুরবাড়ির সম্বন্ধে তেমন কিছু শোনেননি মর্জিনা খাতুন। মেয়ের এই অবস্থা দেখে স্বামীকে সাথে সাথে ফোন করলেন তিনি। মেয়ের কান্নাকাটি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ওপাশ থেকে কল রিসিভ হতেই বলে উঠলেন, দৃষ্টির বাবা, তাড়াতাড়ি বাড়ি আসো তো। জবাব এলো, আমি তো ভাইদের সাথে বসে আছি, ওদের রান্নায় সাহায্য করছি। কোনো প্রয়োজন? তুমি কাঁদছো? কি হয়েছে? তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, আগে দেখো কি হয়েছে। মর্জিনা খাতুন ফোন রাখলেন। মেয়েকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে চেয়ারে বসালেন। দৃষ্টি তখনও কেঁদেই যাচ্ছে। ফুপিয়ে কাঁদার ফলে হেঁচকি উঠে গিয়েছে। মেয়ের সারা শরীরে চোখ বুলিয়ে নিলেন তিনি। আফসোসের সাথে বললেন, ইস, কি অবস্থা করেছে আমার মেয়ের। হাতে, গলায়, গালে কি মারটাই না মেরেছে। ওই মহিলাকে আমি দেখে নেব। সাহস বেড়েছে খুব, তাই না? আমার মেয়ের গায়ে হাত তুলেছে, ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার সোনার টুকরোর গায়ে হাত তুললো। দৃষ্টি কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে বাবা কেন ওখানে বিয়ে দিল? আমি তো প্রথমেই বলেছিলাম আমি এখানে বিয়ে করব না। আমার বাবা আমার সুখ কেড়ে নিয়েছে, ভালো থাকা কেড়ে নিল আমার শাশুড়ি। আমার জীবনটাই কেমন অগোছালো হয়ে গেল মা। আমার স্বামীও মায়ের কথা মতো চলে, বিদেশে থাকে। অন্য স্বামীরা ঘন্টার পর ঘন্টা তার বউয়ের সাথে কথা বলে, যা বলে তাই শোনে। আর শাহেদ আমাকে আধ ঘন্টাও সময় দেয় না। ওখানে আমি কিসের আশায় আছি বলো তো? মর্জিনা খাতুন নরম মনের মানুষ। মেয়ের এই অবস্থা দেখে তিনি ডুকরে কেঁদে উঠলেন। ছোট ছেলে বাবুলকে পাঠালেন ফার্স্ট এড বক্স আনতে। বাবুল দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স এনে মায়ের হাতে ধরিয়ে দিল। মর্জিনা খাতুন কান্না করতে করতে বললেন, দেখো তো তোর বাবা আসে না কেন? আমার মেয়েটারে হাসপাতালে নিয়ে যাইতে হবে। আমার মেয়ের কি অবস্থা করছে। দৃষ্টির বাবা নাজিম আহমেদ তাড়াহুড়ো করে বাড়ির টিনের গেটটা ঠেলে সরিয়ে ভেতরে ঢুকলেন। ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। এটা তার স্ত্রীর কান্নার আওয়াজ বেশ বুঝতে পারছেন তিনি। পা চালিয়ে তাড়াতাড়ি করে বারান্দায় পা রাখলেন আর তারপর বারান্দা পেরিয়ে সোজা ঘরে প্রবেশ করলেন। মর্জিনা খাতুন দৃষ্টির শরীরের চামড়া ছিলে যাওয়া জায়গাগুলোতে ডেটল তুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল আর বিলাপ করছিল। নাজিম আহমদকে দেখেই চিৎকার দিয়ে কেঁদে উঠলেন তিনি। বললেন, দেখো দেখো আমার মেয়েকে কিভাবে মেরেছে ওর দজ্জাল শাশুড়ি। ওনার তো একটা মেয়ে আছে, তার মেয়েকেও যদি কেউ এভাবে মারতো। নাজিম আহমেদ মেয়ের দিকে এগিয়ে এলেন। মেয়েকে দেখে, মেয়ের অবস্থা দেখে বুকে চিনচিনে ব্যথার সৃষ্টি হলো। মেয়েকে কি অসহায় লাগছে। বাবাকে দেখে উঠে দাঁড়ালো দৃষ্টি, চোখ টলমল করছে। কাঁদো কাঁদো গলায় বলল, দেখো বাবা, আমি কত সুখে আছি, কত ভালো আছি। যদি বলো তাহলে আমি আবার ওই বাড়িতে ফিরে যাই। আমার কথার তো কোনো দাম নেই তোমার কাছে বাবা। আমি তো তোমার কেউ হই না, আমার প্রতি তোমার কোনো মায়া নেই। নাজিম আহমেদ মেয়েকে বুকে জড়িয়ে নেন। আদরের একমাত্র মেয়ে দৃষ্টি। মেয়ের মুখের কথা যেন ছুঁচের মতন বুকে বিঁধছে। নাজিম সাহেবের বুক ভারী হয়ে এলো। শক্ত গলায় বলল, তোর এই অবস্থা কি করে হলো? আপা এত নির্মম কিভাবে হতে পারলো? আমি জানতাম উনি নিখুঁত একজন মানুষ, যার ব্যবহার এত ভালো। তিনি তোর সাথে এরকম কিভাবে করতে পারলো? বাবার বুক থেকে মাথা তুলে নিল দৃষ্টি। চোখে মুখে আক্ষেপ ফুটে উঠল। মলিন মুখে জিজ্ঞেস করলো, আমাকে এখনো অবিশ্বাস বাবা? আমাকে এই অবস্থায় দেখেও তোমার মনে হচ্ছে ওই মহিলা ভালো মানুষ? একটা ভালো মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে বলো আমায়? নাজিম আহমেদ জোরে জোরে মাথা ডানে বামে নাড়াতে থাকেন। মেয়ের চোখে পানি মুছে দিয়ে বলেন,
অন্যায়ের শাস্তি ওনাকে পেতেই হবে। কি এমন করেছে আমার মেয়েটা যার জন্য এভাবে গায়ে হাত তুলবে? দেশে কি আইন বলতে কিছু নেই নাকি? আমি এক্ষুনি থানায় যাব। তুই চল আমার সাথে। মা, তুই আমার সাথে চল। মরিয়ম খাতুন চিৎকার দিয়ে বললেন, আমার মেয়ে যাই করুক, ওনার রাইট নাই আমার মেয়ের গায়ে হাত তোলার। এটা নারী নির্যাতন। ওই মহিলা আর তার ছেলের নামে মামলা ঠুকে দাও। ওই মহিলা আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। নাজিম সাহেব ধর্মপ্রাণ, কঠিন প্রকৃতির মানুষ। তিনি সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলতে অভ্যস্ত। স্ত্রীকে থামিয়ে দিয়ে বলেন, সেও দৃষ্টির আর এক মা। দৃষ্টি ভুল করলে তোমার মতোই দু এক ধমক চড়থাপ্পড় দিতেই পারে, কিন্তু মেয়ের এই অবস্থা আমাকে আসলেই ভাবাচ্ছে। আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। আমার মেয়ের প্রতি হওয়া অন্যায় এই নির্যাতন আমি কিছুতেই সহ্য করব না। নাজিম সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলেন, তোর বাবা এখনো বেঁচে আছে। আমি মারা যাইনি। কেউ অন্যায় করে বেঁচে যেতে পারবে না। দৃষ্টির মা, মেয়েকে ব্যথার একটা ওষুধ দাও, নইলে রাতে ব্যথা বাড়বে। শেষের বাক্যটা স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন তিনি। মর্জিনা খাতুন প্রশ্ন ছুড়লেন, কোথায় যাচ্ছ তুমি? হিসেব নিকেশ করে আসি। এমনি এমনি তো সব ছেড়ে দিতে পারি না আমি। নাজিম সাহেব নিজের একমাত্র সম্বল 12 বছরের পুরনো, প্রায় নিস্তেজ হয়ে যাওয়া বাইকটা নিয়ে বেরিয়ে যান। মা মেয়ে দুজনেই নাজিম সাহেবের যাওয়ার দিকে চেয়ে থাকেন। দৃষ্টির মাথা ঘুরছে, চোখ বন্ধ হয়ে আসছে দেখে মর্জিনা খাতুন তাড়াতাড়ি করে মেয়েকে বসিয়ে দেন। রাতের অন্ধকারে স্বল্প আলোয় ধীর গতিতে বাইক চালিয়ে মেয়ের শ্বশুরবাড়ির দিকে অগ্রসর হচ্ছেন নাজিম আহমেদ। আর যাই হোক, মেয়ের খারাপটা কোনো বাবাই সহ্য করতে পারে না। বাবারা মেয়েদের ক্ষেত্রে এক চুলও ছাড় দিতে রাজি নয়। নানা রকম চিন্তা মাথায় ঘুরছে নাজিম সাহেবের। মেয়েটার দুঃখী লাল লাল রক্তাক্ত আঁচড়ের দৃশ্য চোখে ভাসতেই মুহূর্তের মধ্যেই চোখ বন্ধ করে নিচ্ছেন তিনি। নিজের বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়ি খুব একটা দূরে নয়। মিনিট 20 মাঝেই দোতলা একটা বাড়ির সামনে উপস্থিত হলেন নাজিম আহমেদ। বাইকটা বাড়ির সামনের বড় উঠানে নামিয়ে দিলেন। বাড়ির গেটের সামনে থামিয়ে গাড়িটা লক করে চাবিটা পাঞ্জাবির পকেটে রেখে বাড়ির দিকে এগিয়ে গেলেন। দরজায় নক করতেই কিছুক্ষণের মধ্যে দরজা খোলার শব্দ হলো। ওপাশে মধ্যবয়স্ক একজন নারী দাঁড়িয়ে আছেন। লম্বা, ভালো স্বাস্থ্যের অধিকারী তিনি। দেখতে শ্যামলা গাত্রবর্ণের। নাম রেবেকা হাসান। বাহিরে নাজিম সাহেবকে দেখে সালাম দিয়ে মুখে কাঠিন্যতা বজায় রেখে বললেন, আসুন, ভিতরে আসুন। আমি জানতাম আপনি আসবেন। নাজিম আহমেদ ভিতরে প্রবেশ করে বলে উঠলেন, আমার মেয়ের এমন অবস্থা কেন করলেন আপনি? কি করেছে আমার মেয়ে? রেবেকা হাসান ভুরু কুঁচকে নিয়ে বলেন, আপনার মেয়ে এটারই যোগ্য। অসভ্য মেয়ে একটা। আমার তো আরো অনেক কিছু ইচ্ছে করছিল। আপনার মেয়ের ভাগ্য ভালো, কিচ্ছু করেনি সেরকম। আপনি শাশুড়ি হয়ে ছেলের বউয়ের গায়ে হাত তুললেন কিভাবে? এই কথাটা বুঝিয়ে বলুন আমাকে। একটা মেয়ে যতই অপরাধ করুক না কেন, তাই বলে আপনি ওকে এভাবে মারবেন? রেবেকা হাসান এবার অবাক হওয়ার ভঙ্গিতে নাজিম আহমেদের দিকে তাকালেন। কর্কশ গলায় বললেন, কিভাবে মেরেছি? একটা চড় থাপ্পড়ে কেউ মরে নিশ্চয়ই যায় না। তাছাড়া আপনিই তো বলেছিলেন আপনার মেয়েকে আমি শাসন করতেই পারি। নাজিম আহমেদ যেন আকাশ থেকে পড়লেন। আঁতকে উঠে বলেন, শুধুমাত্র একটা চড়? আপনি আমার মেয়ের হাত, গলা, ঘাড় খামচে কি করেছেন? লাল হয়ে আছে, রক্ত বের হচ্ছে, আর আপনি বলছেন শুধু একটা চড় দিয়েছেন? রেবেকা হাসান নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন, যেন তিনি সব জেনেও নিজেকে স্বাভাবিক রাখতে চাইছেন। নিজের স্বাভাবিক রেখেই বললেন, ওগুলো আপনার মেয়ে নিজে নিজে করেছে। আপনি বসুন, আমি চা দিতে বলছি। নাজিম সাহেব সরস দৃষ্টিতে চেয়ে আছেন রেবেকা হাসানের দিকে। বিরসভাবে বললেন, আমি আপনাকে চিনতে পারছি না। আপনি আমার মেয়ের গায়ে হাত তুলে একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন। যেটা বলছেন সেটা বিশ্বাসযোগ্য না। কেউ কিভাবে নিজেকে ওভাবে আঘাত করতে পারে? রেবেকা হাসান সোফায় গিয়ে বসলেন। ইশারায় নাজিম আহমেদকেও বসতে বললেন। রেবেকা হাসান কিছুক্ষণ নিশ্চুপ থেকে বললেন, কেউ যদি আত্মহত্যা করতে পারে, তাহলে নিজের শরীরে কাউকে ফাঁসাতে সামান্য আঘাত করতে পারবে না কেন? আপনার মেয়ে আমাকে খারাপ বানাতে সব করেছে। আপনার মেয়েকে আমি আটকেছিলাম, সে আমাকে অসম্মান করে বেরিয়ে গিয়েছে।
নাজিম আহমেদ ঠান্ডা মাথার মানুষ। চটজলদি তিনি প্রতিপক্ষের সামনে খারাপ ব্যবহার করতে পারেন না। সবটা তার জানা প্রয়োজন, তাই এখন হম্বিতম্বি করা অনুচিত বলে মনে করলেন। একটা শ্বাস দীর্ঘ করে বললেন, কি করেছে আমার মেয়ে? আমি সেটা বলতে পারবো না, আমার রুচিতে বাঁধছে। এভাবে বললে তো আমি আপনাকে স্বাভাবিক নেব না আপা। কি বলতে চাইছেন? আপনি আমাকে সবটা না জানালে আমি আইনের সহায়তা নেব। মেকি হাসলেন রেবেকা হাসান। রুষ্টভাবাপন্ন দৃষ্টিতে নাজিম আহমেদের দিকে তাকালেন তিনি। দীর্ঘশ্বাস মোচন করে বলেন, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? বিশ্বাস করুন, আমি ভয় পাচ্ছি না। নাজিম আহমেদ সংক্ষেপে বললেন, ভয় দেখাচ্ছি না। আমার মেয়েকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এটা নিশ্চয়ই আইনের চোখে তুচ্ছ কোনো ঘটনা না। আমি আবারও বলছি, আমি শুধু তাকে একটা চড় দিয়েছি। আপনি সবটা জানলে এই মেয়েকে আপনি আর কখনো চাইবেন না। আপনার ধর্মীয় জ্ঞান অনেক। আপনি আপনার মেয়ের সবটা জানলে তাকে মেরে ফেলতে মন চাইবে। আমি আপনার মেয়ের অন্ধকার জগৎ সম্পর্কে আপনাকে অবগত করতে পারবো না। আর একটা কথা, আপনার মেয়ের জন্যই আমার ছেলে বাহিরের দেশে এত কষ্ট করছে। ওকে আমি আর ওখানে রাখবো না। খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব আপনার বাড়িতে। নাজিম সাহেব উঠে দাঁড়ালেন। কথায় উত্তাপ ছড়িয়ে বললেন, আপনি কি বোঝাতে চাইছেন? কিছুই না, আমি বোঝানোর কেউ না। নিজের মেয়েকে মাসখানেক বাড়িতে রাখুন, নজরে রাখুন, নিজেই সব বুঝতে পারবেন। নাজিম সাহেব মুহূর্ত কয়েক স্থির চোখে রেবেকা হাসানকে দেখল, তারপর বলল, আপনি খোলসা না করে বললে আমি এখনই থানায় যাব। আমার মেয়েকে অত্যাচার করে আপনি বেঁচে যেতে পারবেন না, আমি সেটা কিছুতেই হতে দেব না। রেবেকা হাসান এখনো স্বাভাবিক, নরম গলায় বললেন, আপনার মেয়েকে প্রথম 2-3 মাস চোখে চোখে রাখুন, কিন্তু বুঝতে দেবেন না সেটা। তারপর যদি মনে হয় একটা থাপ্পড়ের জন্য আমাকে জেলে যেতে হবে, তাহলে আপনার মেয়েকে অত্যাচার করার জন্য আমাকে জেলে দেবেন। আপনি জানেন আমি কেমন ধরনের মানুষ। আমার মেয়েকেও আমি চিনি, কোলে পিঠে করে ছোট থেকে বড় করেছি। আমার মেয়ে কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। আমি আজ আপনাকে দেখে অবাক হচ্ছি। আমার মেয়ে আপনার সম্পর্কে কত ভালো ভালো কথা বলেছে, আর আজ আপনার আসল রূপ আমি দেখতে পাচ্ছি। আপনার মতন মহিলা কোনো মেয়ের শাশুড়ি না হোক, আপনি আমার মেয়ের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, আর বলছেন আমার মেয়ের দোষ। মায়ের জাত না আপনি? নিজের জাতকে কিভাবে ছোট করতে পারছেন? বাঁচছে না? আপনি আমার বন্ধুর বউ বলে সম্মান করছি। বন্ধু মারা যাওয়ার পর কত কিছু করেছি, তবু আপনি আমার মেয়েকে ভালো রাখলেন না। নাজিম আহমেদ আবারও শেষবারের মতন পুরো ব্যাপারটা খোলসা করে বলতে বললেন, কিন্তু রেবেকা হাসান সে ব্যাপারে নীরব। তিনি দৃষ্টির ব্যাপারে কিচ্ছু বললেন না। নাজিম আহমেদ যখন চলে যাওয়ার জন্য পা বাড়াবেন, তখন পিছন থেকে বলে উঠলেন, আপনার মেয়েকে আমি আর এ বাড়িতে নিচ্ছি না। সে একেবারে সব বাঁধন ছিঁড়ে চলে গেছে। আপনি আমাকে যেমন ভাবেন ভাবতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলেকে আপনার মেয়ের সাথে আর সংসার করতে দিচ্ছি না। তাকে আমি আমার ছেলের বউ হিসাবে আর মানি না। নির্দিষ্ট সময়ে আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব। নাজিম আহমেদ এবার চটে গেলেন। এতক্ষণ সব কিছু সহ্য করে নিলেও উক্ত কথাটি তিনি কিছুতেই হজম করতে পারলেন না। রাগে গটগট করতে করতে বেরিয়ে গেলেন, আর যাওয়ার সময় বললেন, আমি এখনই পুলিশকে জানাবো, জেলের ভাত খাইয়ে ছাড়বো আপনাকে। নাজিম সাহেব চলে যেতেই দরজা লাগিয়ে দিলেন রেবেকা হাসান। ওষ্ঠ প্রসারিত করে জানালা দিয়ে বাহিরের দিকে চাইলেন। নাজিম সাহেব বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন। রেবেকা হাসান যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। হাসি ফুটে উঠল মুখে। এই হাসি কোনো কিছু থেকে মুক্তির হাসি। টেবিল থেকে ফোনটা নিয়ে মেসেঞ্জার থেকে কাউকে কল দিলেন তিনি। রিং হচ্ছে, কল রিসিভ হলো না। পরপর কয়েকবার কল দিলেন তিনি। 1বার 2বার 3বার কল দিলেন। 4বারের বার কল রিসিভ হলো। রেবেকা হাসান শান্তশিষ্ট গলায় বললেন, আমি এদিকে সব সামলে নিয়েছি। ওপাশের ব্যক্তিটি কিছু বলল। তারপর রেবেকা হাসান বললেন, দৃষ্টির বাবা এসেছিলেন। আমি জোর দিয়েই বলেছি আমি শুধু একটা চড়ই দিয়েছি। সত্যটা এবার তারা উদ্ঘাটন করুক। মাত্রই বেরিয়ে গেল, শাসিয়ে গেল আমাকে পুলিশে দেবে। ওপাশ থেকে আবারও কিছু বলল। রেবেকা হাসান মুচকি হেসে বলেন,
ভালো হয়েছে সে নিজেই বেরিয়ে গেছে, এটা অন্তত প্রমাণ করতে পারবো। তাছাড়া প্রমাণের ব্যাপারে কোনো কথাই হবে না, হেসে অন্তত যাব না। জিত আমাদেরই হবে। তুই তাড়াতাড়ি দেশে ফিরে আয় বাপ, তোকে এত খাটনি করতে হবে না। কত সুন্দর একটা চাকরি করতিস, এখানে ফিরে আবার ভালো একটা চাকরি পেয়ে যাবি। দুদিনের মাথায় রেবেকা হাসানকে পুলিশ এসে তুলে নিয়ে গিয়েছে। পুত্রবধূকে তার স্বামীর অনুপস্থিতিতে গায়ে হাত তোলার জন্য, অত্যাচার করার জন্য অ্যারেস্ট করেন। কোর্টে কেস চলমান প্রায় 2.5 মাস। সবকিছু অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখনই থানায় আর একটা কেস আসে। এবার স্বয়ং নাজিম আহমেদ থানায় এসছে। এবার তিনি মেয়েকে সাথে করে নিয়ে এসেছেন। মেয়ের হাত ধরে নিয়ে থানায় প্রবেশ করেন তিনি। মহিলা কনস্টেবলকে দেখা মাত্র বলে ওঠেন, ধরুন এই মেয়েকে। এই মেয়েকে আজ আমি ত্যায্য করলাম। এই মেয়েকে জন্ম দিয়েছি বলে নিজের প্রতি ঘৃণা আসছে আমার। থানায় বড় অফিসার নাজিম আহমেদকে ভালোভাবেই চিনতেন। তাকে রাগান্বিত অবস্থায় দেখে সেদিকে এগিয়ে গিয়ে বাহু ধরে চেয়ারে বসালেন। কাউকে বললেন এক গ্লাস ঠান্ডা পানি দিতে। নাজিম সাহমেদ চিৎকার করে বলে উঠলেন, বাবার সম্পত্তি আত্মসাৎ, মায়ের বয়সী মহিলা অর্থাৎ শাশুড়িকে ব্ল্যাকমেল, স্বামীকে টাকার জন্য তার জীবন হুমকিতে ফেলে দেওয়া, আর সবশেষে পরকীয়ায় শাস্তি হিসাবে এদেশে কি ওর মৃত্যুদণ্ড হবে? অফিসার এবার আঁতকে উঠলেন। একজন বাবা নিজেই নিজের মেয়েকে থানায় এনে পুলিশকে এসব বলছে? বাবা মা পরিবার তো নিজের সন্তানের দোষ আরও গোপন করে, আর নাজিম আহমেদ উনি এত ব্যতিক্রম কিভাবে হলেন? অফিসার বললেন, এখানে ওই শাস্তি কার্যকর হবে না। আপনি নিজে বাবা হয়ে মেয়ের মৃত্যুদণ্ড কিভাবে চাইছেন? নাজিম আহমেদ বুক ফুলিয়ে বললেন, আমি বাবা হওয়ার আগে আমি একজন মানুষ। আমিও ভাবতে পারিনি আমার মেয়ে এরকম একটা কাজ করতে পারে। কিভাবে বাবার মাথা নিচু করে দিল! গ্রামের সবাই আমাকে মানত, কত সম্মান করে। এই মেয়ের জন্য আমি সব হারালাম। আমি নিজের মেয়েকে শিক্ষা দিতে পারিনি। আমার মেয়ে এমন অপরাধ করেছে যেটার জন্য আর ওর বেঁচে থাকার অধিকার নেই। আমি মনে করব আমার কোনো মেয়ে নেই। নাজিম সাহেবের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিলেন। পাঞ্জাবির পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের ওপর রাখলেন তিনি। বললেন, আমার মেয়ের পাপের সব প্রমাণ আছে এতে। ওপরওয়ালা বলেছে কারোর পাপ গোপন করতে, কিন্তু এটা মনে হয় আর সম্ভব না। উনি আমাকে যা শাস্তি দেবার দেবেন, কিন্তু এই মেয়ে যেন শাস্তি না পেয়ে বের হয় না। ওকে বলে দেবেন আজ থেকে ওর বাবা ওর জন্য মৃত। প্লিজ আপনি রেবেকা হাসানকে খালাস করে দেবেন। আমি কেস তুলে নেব, সবাই সবার প্রাপ্যটা পাক। কিছুক্ষণ আগে যা ঘটেছিল, দৃষ্টি দরজার দিকে এসে এদিক ওদিক ভালো করে দেখে নিল। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মৃদু হাসলো। ঘরের ভেতরে ঢুকে কাউকে ফোন করলো সে। নাজিম সাহেব ঘরের পিছন দিয়ে বাড়িতে ঢুকবেন, তখনই মেয়ের গলা শুনতে পান তিনি। দৃষ্টি কাউকে বলছিল, জান, সব সমস্যার সমাধান হয়ে গেছে। তোমার আর আমার এই সম্পর্ক এবার বিয়েতে রূপ নেবে। আমার স্বামীর 2 বিঘা জায়গা জমিন আমি অলরেডি নিজের করে নিয়েছি। যা যা গহনা ছিল সব নিয়ে এসেছি। বাবার ব্যাংকে টাকা ছিল জায়গা কেনার জন্য, তুলে নিয়ে এসেছি। সেটা রাতেই নিজের কাছে রেখে দিয়েছি। কেউ কিচ্ছুটি টের পায়নি। বাবা বুঝতেই পারলো না সবকিছু আমার ইচ্ছে আর আমার ইশারাই হচ্ছে। ভাগ্য ভালো সেদিন তুমি আমাকে বুদ্ধি দিয়েছিলে নিজের শরীরে নিজেই আঘাত করার। নাজিম সাহেবের যেন পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তড়িৎ গতিতে মেয়ের ঘরের দরজার দিকে দাঁড়ান। সময় না দিয়ে মেয়েকে থানায় নিয়ে যান তিনি। মর্জিনা খাতুন কিছু বুঝতে না পেরে পিছু নেন তাদের। ফলাফল হয় বাবার কথা এবং প্রমাণের ভিত্তিতে দৃষ্টির বেশ কয়েক বছরে জেল হন। মুক্তি পান রেবেকা হাসান। মায়ের বুক খালি হলেও বাবা মনে হয় সন্তুষ্ট। তিনি নিরপেক্ষ থাকতে পেরেছেন। তিনি নিজের ঘরে গড়ে তোলা অমানুষের অবসান ঘটিয়েছেন। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।